আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা আজ অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ জীবনের অনেক প্রয়োজনীয় টপিক নিয়ে আলোচনা করব। আজ এই টপিক আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো আমাদের প্রয়োজন, সেই বাক্যগুলো আমরা অনর্গল ইংলিশে বলতে পারবো, এবং সেই টপিক চারটা কি আমরা একটু খেয়াল করি। যেমন দেয়ার ওয়ার মানে ছিল, দেয়ার ওয়াজ মানে ছিল, হ্যাড মানে ছিল, ওয়াজ মানে ছিল। এই যে চারটি ওয়ার্ডের মিনিং একই রকম, শুধু ছিল ছিল ছিল, হ্যাঁ সবগুলোই ছিল। তাহলে কোনটি কখন ব্যবহার করব এবং তাদের বাক্যের স্ট্রাকচার কেমন হবে এবং সেই বিষয় সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে। এবং এখন আমরা খেয়াল করি একটু, যেমন দেয়ার ওয়ার মানে ছিল, দেয়ার ওয়ার মানে ছিল, হ্যাঁ এখন এই দেয়ার ওয়ার মানে ছিল কখন ব্যবহার করব, দেয়ার ওয়াজ মানে ছিল কখন ব্যবহার করব, একই রকম কিন্তু দুইটা। হ্যাঁ আমরা খেয়াল করি, একটা বাক্য তৈরি করি, যেমন দেয়ার ওয়ার টু ফিল্ডস ইন দিস ভিলেজ। এই গ্রামে দুটি মাঠ আছে, এই না ছিল, এই গ্রামে দুটি মাঠ ছিল। হ্যাঁ এখানে দেখা যাক যে দেয়ার ওয়াজ এ ট্রি বিসাইড দ্য বিল্ডিং, বিল্ডিং এর পাশে একটি গাছ ছিল। এর মানে কি, যে ছিল কিন্তু বর্তমানে নাই, অতীতে ছিল বর্তমানে নাই। তাহলে এই যে বাক্য দুটি তৈরি হয়েছে, এই এই দেয়ার ওয়ার এবং দেয়ার ওয়াজ কোন স্ট্রাকচার অনুসারে তৈরি হয়, হ্যাঁ সেই বিষয়টির উপর ভিত্তি করে আমরা হাজার হাজার শত শত বাক্য প্রয়োগ করতে পারবো। দেখা যাক তাহলে এই বাক্যটি আমরা কখন প্রয়োগ করব। বিষয় হলো এই এখানে খেয়াল করো, ইন দিস ভিলেজ, এটি কি একটি স্থান, দি বিল্ডিং এটিও একটি স্থান, বিসাইড দ্য বিল্ডিং এই দুটি মিলে হচ্ছে একটি জায়গাকে বোঝানো হচ্ছে। তাহলে কোন স্থানে কোনো কিছু আছে বা অতীতে ছিল, কোন স্থানে কোনো কিছু ছিল, অতীতকালে কোন স্থানে কোনো কিছু ছিল বোঝালে বাক্যটি দেয়ার ওয়ার অথবা দেয়ার ওয়াজ দিয়ে শুরু হয়, দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ার দিয়ে শুরু হয়। আমরা সম্ভবত ইতিমধ্যে বুঝে গেছি যে ওয়ার কখন ব্যবহার হবে আর ওয়াজ কখন ব্যবহার হবে। দেয়ার ওয়ারের পরে এই যে আমরা এখানে যাচ্ছি টু ফিল্ডস, মানে একাধিক ফিল্ডস, দুইটি ফিল্ডস আছে, দুটি মাঠ আছে, দুটি মাঠ আছে। আর এখানে দেখি দেয়ার ওয়াজের পরে এ ট্রি মানে একটি গাছ আছে। তাহলে দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ার কখন ব্যবহার হবে? ওয়ার হবে যদি সাবজেক্টটি প্লুরাল হয় এবং ওয়াজ হবে যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয়। তাহলে এই যে দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ারের পরে যে যে শব্দটি বসানো হয়েছে এটাকে বলা হয় সাবজেক্ট। এটাকে কি বলা হয়? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় দেয়ার ওয়ার বসবে এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় দেয়ার ওয়াজ বসবে। তারপরে কি বসবে? একটি প্রিপজিশন, প্রয়োজন মতো একটি প্রিপজিশন বসবে এবং তারপরে বসবে প্লেস। নিচে একটি স্ট্রাকচার লিখে রেখেছি, দেখো যে দেয়ার ওয়াজ অবলিক ওয়ার, দেয়ার ওয়াজ অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস প্রিপজিশন। প্রিপজিশন ইন হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, আন্দার হতে পারে, হ্যাঁ বিভিন্ন প্রিপজিশন হতে পারে, প্লাস প্লেস মানে জায়গার নাম। তাহলে এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। দেয়ার ওয়ার টু ফিল্ডস ইন দিস ভিলেজ। এই গ্রামে দুটি মাঠ আছে, না ছিল, এই গ্রামে দুটি মাঠ ছিল, অতীতে ছিল, এখন নাই, এখন নাই, ভ্যানিশ হয়ে গেছে। এই গ্রামে দুটি মসজিদ আছে, তাহলে কি হবে? দেয়ার ওয়ার টু মস্কস ইন দিস ভিলেজ। এই গ্রামে দুটি স্কুল ছিল, এই গ্রামে দুটি স্কুল ছিল, দেয়ার ওয়ার টু স্কুলস ইন দিস ভিলেজ। হ্যাঁ এই গ্রামে দুটি বাজার ছিল, হ্যাঁ দেয়ার ওয়ার টু মার্কেটস ইন দিস ভিলেজ, ইন দিস ভিলেজ। এরপরে দেখি যে দেয়ার ওয়াজের ব্যবহার দেখি, যে দেয়ার ওয়াজ এ ট্রি বিফোর আওয়ার স্কুল। দেয়ার ওয়াজ এ ট্রি বিফোর আওয়ার স্কুল। আমাদের স্কুলের সামনে একটি কি ছিল? গাছ ছিল। হ্যাঁ এখানে আছে কি? দেয়ার ওয়াজ এ ট্রি বিসাইড দ্য বিল্ডিং। বিল্ডিং এর পাশে একটি কি ছিল? বিল্ডিং এর পাশে একটি গাছ ছিল। তাহলে এরকম হাজার হাজার বাক্য, স্থানের জায়গাতে স্থান বসাবো, প্রিপজিশনের জায়গাতে প্রিপজিশন বসাবো এবং সাবজেক্টের জায়গাতে সাবজেক্ট বসাবো, দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ারের জায়গাতে দেয়ার এইগুলো বসাবো। তাহলে এটার উপর ভিত্তি করে কি আমরা বাক্য তৈরি করতে পারি না? আমাদের রুমে দুটি ফ্যান আছে, তাহলে কি হবে? মানে দুটি ফ্যান ছিল,
দুটি ফ্যান ছিল, যেহেতু অতীতকালে বাক্যটি হতে হবে, তাহলে দেয়ার ওয়ার টু ফ্যানস ইন আওয়ার রুম। আমাদের রুমে 5টি চেয়ার ছিল, তাহলে দেয়ার ওয়ার 5 চেয়ার্স ইন আওয়ার রুম। আমাদের বাড়িতে 3টি টেবিল ছিল, দেয়ার ওয়ার 3 টেবিলস ইন আওয়ার হোম। আচ্ছা, এইভাবে আমরা ওয়াজ দেওয়া করতে পারি। দেয়ার ওয়াজ এ ফ্যান ইন দিস রুম, দেয়ার ওয়াজ এ বেঞ্চ ইন দিস রুম, দেয়ার ওয়াজ এ গার্ডেন ইন দিস ভিলেজ, দেয়ার ওয়াজ এ ফিল্ড ইন দিস ভিলেজ। তাহলে এভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এখন আমরা যাই যে দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ারের ব্যবহার শেষ, এখন আমরা হ্যাডের ব্যবহার আলোচনা করব। যে হ্যাড আমরা কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার হয়। তো তাহলে পার্থক্য হচ্ছে যে হ্যাড হচ্ছে শুধু হ্যাড মূল ক্রিয়া হিসেবে যখন ব্যবহার হবে, তখন সে বাক্যটি দ্বারা বোঝাবে কারো অধিকারে কোনো কিছু ছিল বুঝাবে, কারো অধিকারে কোনো কিছু ছিল বুঝাবে। অতীতে কোনো কিছু ছিল, কারো অধিকারে কোনো কিছু ছিল বুঝালে সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব মূল ক্রিয়া হিসেবে, অর্থাৎ মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে। আচ্ছা, যেমন প্রথমে বসবে কি সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড, তারপরে বসবে কি অবজেক্ট, তারপরে বসবে এক্সটেনশন যদি কোনো কিছু থাকে। আচ্ছা, তাহলে কর্তার অধীনে কোনো কিছু ছিল, অতীতে কর্তার অধীনে কোনো কিছু ছিল, কর্তার অধিকারে কোনো কিছু ছিল বুঝালে বাক্যটি সাবজেক্টের পরে, সেন্টেন্সটিতে সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং তারপরে বসবে অবজেক্ট বা এক্সটেনশন। এক কথায় হ্যাড হবে মেন ভার্ব হিসেবে ব্যবহার করবে, হ্যাডকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, এরপরে কোনো আর ভার্ব হবে না। আচ্ছা, আমরা এখন বাক্য তৈরি করি। যেমন তার একটি গরু ছিল, হি হ্যাড এ কাউ, তার একটি গরু ছিল, হি হ্যাড এ কাউ, তার একটি গরু ছিল। এখন যদি বলি যে তার একটি বাড়ি ছিল, হি হ্যাড এ হোম, তার একটি বাড়ি ছিল, হি হ্যাড এ হোম, তার একটি গাড়ি ছিল, হি হ্যাড এ কার, তার একটি বিল্ডিং ছিল, হি হ্যাড এ বিল্ডিং। এভাবে আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড এ হোম, আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড এ হোম। আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। আমার একটি ডাস্টার ছিল, আই হ্যাড এ ডাস্টার। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা নিজের অধিকারে কোনো কিছু ছিল বুঝালে বাক্যটি হ্যাড সাবজেক্টের পরে হ্যাড বসবে। এরপরে আমরা ওয়াজের ক্ষেত্রে আসি। ওয়াজ কখন ব্যবহার করব? ওয়াজ মূল ক্রিয়া হিসেবে কখন ব্যবহার হয়? কর্তা যখন নিজেই কোনো কিছু ছিল বুঝায়, তখন সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। যেমন হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডক্টর ছিল, হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডক্টর ছিল। হি ওয়াজ এ টিচার, সে একজন টিচার ছিল। হ্যাঁ, হি ওয়াজ এ প্লেয়ার, সে একজন প্লেয়ার মানে খেলোয়াড় ছিল। হি ওয়াজ আ সিঙ্গার, সে একজন গায়ক ছিল। তাহলে এভাবে অনেক হাজার বাক্য আমরা লিখতে পারি। তাহলে আমরা হ্যাড এবং ওয়াজের পার্থক্যটা কি বুঝতে পেরেছি? অবশ্যই বুঝতে পেরেছি। যদি নিজের অধিকারে কোনো কিছু ছিল, কোনো বস্তু ছিল, কোনো প্রাণী ছিল বা কোনো জিনিস ছিল বুঝালে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাড মেন ভার্ব হিসেবে আসবে। এবং কর্তা নিজেই কোনো কিছু ছিল যদি বুঝায়, হ্যাঁ, কর্তা নিজেই কোনো কিছু ছিল, হ্যাঁ, তাহলে এটা অধিকার বুঝাচ্ছে না, সে নিজেই কোনো কিছু ছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা পেশা হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ বসবে, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ বসবে। বলতে পারি আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় ছিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা শুধু ওয়াজকে ব্যবহার করতে পারি। ওয়াজ ছাড়া আরেকটি ভার্ব আছে, যেমন আছে কি ওয়ার, WERE, এটাও তো ওয়ার মানে কি ছিল, ওয়ার মানে ছিল। তো ওয়ার কখন ব্যবহার করব? সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন বলতে পারি আমরা দে ওয়ার প্লেয়ার, তারা খেলোয়াড় ছিল। হ্যাঁ, দে ওয়ার সিঙ্গার, তারা গায়ক ছিল। হ্যাঁ, এভাবে আমরা ওয়ার দিয়েও অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। তাহলে হ্যাড কখন বসবে? নিজের অধিকারে, অতীতে কোনো কিছু ছিল বুঝালে সাবজেক্টের পরে আমরা হ্যাডকে মেন ভার্ব হিসেবে বসাবো। এবং ওয়াজ কখন বসবে?
কর্তায় কোনো কিছু ছিল, পেশা হিসেবে কোনো কিছু ছিল বা অন্য কিছু ছিল, হ্যাঁ, বুঝালে কর্তা নিজেই কোনো কিছু ছিল বুঝালে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসবে। এবং দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ার কখন বসবে? কোনো স্থানে কোনো কিছু ছিল বোঝালে বাক্যটিতে দেয়ার ওয়ার অথবা দেয়ার ওয়াজ বসবে। তাহলে আমরা দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, হ্যাড, ওয়াজ, ওয়ার এইগুলো বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম এবং এইগুলোর উপর ভিত্তি করে আমরা জীবনে প্রয়োজনীয় হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু পার্থক্য শিখে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।